বাঘ তো দূরের কথা, বিড়ালের দেখাও এখন অবধি পাইনি। কিছুই নেই ভেতরে দেখার মতো, জাস্ট একটা বাঁদর দেখলাম। ভাই এত বড় কুমির আমি আমার জীবনে দেখিনি। এই যে দেখো, বলতে না বলতেই জোড়া ইলিশ হাজির। আজকের এই ব্লগটি দেখলে আশা করছি সুন্দরবন ভ্রমণ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সুন্দরবন ভ্রমণ সম্পর্কে এক একজনের এক এক রকমের ধারণা, প্রত্যেকের ধারণা আজকে ক্লিয়ার করব। বাই দ্য ওয়ে, আমি আছি মিঠুন তোমাদের সঙ্গে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার মিঠুন। আমরা শিয়ালদা থেকে 6:51 ট্রেন ধরেছি আর 7:44 ক্যানিংয়ে পৌঁছব। এখন আছি আমরা ক্যানিং লোকালে। শিয়ালদা থেকে ক্যানিংয়ে যাওয়ার জন্য 5:45, 6:30, 7:42, 8:05 এরকম পর পর কিন্তু ট্রেন রয়েছে এবং ক্যানিং পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। সেই মতন কিন্তু আপনারা হাতে সময় নিয়ে বেরোবেন। এবং এই ট্যুরে ক্যানিং টু ক্যানিং প্রায় সমস্ত খরচা এদের মধ্যেই থাকছে। পুরোটা জানতে হলে সঙ্গে থাকুন। আমরা নেমে পড়েছি ক্যানিংয়ে আর নির্ধারিত সময়ের জাস্ট অনেক আগেই আমরা পৌঁছে গেছি। 7:41 আমরা পৌঁছে গেছি। আমরা ক্যানিং স্টেশনে নেমে প্ল্যাটফর্ম ক্রস করে জাস্ট এই পার্টে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের মতো সবাই এখানে ওয়েট করছিল এবং আমাদের মিড পয়েন্ট ছিল এই পার্টটাতে। এখানে এসে কিন্তু একটি মজার ব্যাপার দেখলাম। অ্যাকচুয়ালি ছোটোবেলায় কানমলা অনেক খেয়েছি এবং কানমলা খেতেও দেখেছি, কিন্তু জীবনে প্রথমবার এই কোনো কুকুরকে কানমলা খেতে দেখলাম। আমাদের মিড পয়েন্টের একদম কাছেই ছিল বহু পুরনো একটি শিব মন্দির, সেটিও টুক করে দেখে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ এখানে আমায় ওয়েট করতে দেখে একটি ছাগল শেষমেশ সহানুভূতি জানাতে এসেছিল, কিন্তু কোত্থেকে অন্য একটি ছাগল এসে ওকে ভাগিয়ে নিয়ে চলে গেল। এবং প্রত্যেকবার আমার সাথে এরকমই হয়, আমি জানি না কেন। বাই দ্য ওয়ে, ট্যুর অপারেটর কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিড পয়েন্টে টোটো নিয়ে এসে হাজির হয়েছিল। ঘড়িতে বাজে 8:37 আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আমাদের অটো ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাট, যেখান থেকে লঞ্চটা ছাড়বে আর কি। এবং এই অটো ভাড়া কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যেই থাকছে, এক্সট্রা করে দিতে হচ্ছে না। যাওয়ার সময় আমরা দেখছিলাম সেই বিখ্যাত মাতলা নদী, যেটি আমরা পাঠ্য বইতে বহুবার পড়েছি। ক্যানিং থেকে আমরা অটোতে উঠেছিলাম। এবারে প্রায় আধ ঘন্টা লেগেছে সোনাখালি আসতে। সোনাখালি এসে জাস্ট একটু হেঁটে আমরা এবারে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি সোনাখালি লঞ্চ ঘাটে আর এখানে সারি সারি সব লঞ্চগুলো সাজানো আছে। আমাদের আরও লোকজন আছে, সবাই এলে পরে তারপর ছাড়বে। সুন্দরবন ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে অনেকের মুখেই শুনেছি লঞ্চ ছাড়ার আগে নাকি লঞ্চকে ভালো করে এভাবে লাল কাপড় বেঁধে পুজো করা হয়। এবারে এটি আমি চাক্ষুষ দেখলাম এবং বেশ ভালো লাগলো। লঞ্চে ওঠার ক্ষেত্রেও কিন্তু স্ট্রিক্টলি বলা আছে এই লাল কাপড়ে যেন পা না লাগে। এটি ছিল আমার জীবনের প্রথমবার সুন্দরবন ভ্রমণ এবং ভ্রমণ সঙ্গী হিসেবে পেয়েছিলাম এমবি সব্যসাচী লঞ্চকে, যেটি কিন্তু ছিল বেশ বড়। উপরে উঠতেই দেখতে পেয়েছিলাম সুসজ্জিতভাবে সাজানো চেয়ার এবং খাবার টেবিল, পাশেই ছিল বেসিন। লঞ্চের পেছনেই ছিল ছোট্ট একটি ওয়াশরুম এবং নিচের তলায় ছিল চেঞ্জিং রুম, খাট, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত সুসজ্জিত ব্যবস্থা। ইলিশ উৎসবে এসেছি আর ইলিশ মাছ না দেখালে কি চলে, সেটি বলতেই কিন্তু বড় দুটো জোড়া ইলিশ নিয়ে সামনে হাজির হয়েছিল। লঞ্চের ভেতরে কিচেনে ঢুমারতেই দেখলাম লুচি বানানোর তোড়জোড় পুরো দমে চলছে। আছে ইলিশ ভাপা, আচ্ছা, আর চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, ওকে, মুগের ডাল। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম, চা থাকবে। তারপরে খুব ভালো আয়োজন তো তাহলে। এগুলো সব অলরেডি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। চিংড়ি মাছ, এই ইলিশ মাছ, পুরো খুব তোড়জোড় চলছে এখানে। এখন আর ডিস্টার্ব করে লাভ নেই, আমরা ফ্রেশ হয়ে নেই। লঞ্চ ছাড়তেই একরাশ ফ্রেশ অক্সিজেন এবং নদীবক্ষের নয়নাভিরাম দৃশ্য আমাদের সবার ঘোরার উৎসাহকে আরও বহু গুণে বাড়িয়ে তুলেছিল। এবং সেই সঙ্গে সঙ্গেই সামনে এসে হাজির হয়েছিল গরম গরম কচুরি, আলুর দম, মিষ্টি। আমায় আর কোথায় পায়, সঙ্গে সঙ্গে হামলে পড়েছিলাম, কারণ খিদেও কিন্তু ভীষণ পেয়েছিল। ভালো, বুঝবুঝ একটু শক্ত আছে, তারপরেই সব ঠিক আছে। নদী আমার কাছে বরাবর ভীষণ পছন্দের, তার উপরে আবার লঞ্চে করে ঘোরা এবং এর মধ্যে খাওয়া, সব মিলিয়ে কিন্তু জমজমাট পরিবেশ।
বাইরে এতটা রোদ যে কি বলবো, মানে যখন নদীর টার্নিংগুলো এমন এমন আসে যেখানে পুরো হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুগুলো টার্নিং পয়েন্টে ভালোই হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে গেলে এরকম সময়টাই আসতে হবে, এই জন্য গরমটাকে কনসিডার করতে হবে। সব থেকে ভালো হয় শীতকালে এলে। কেমন লাগছে ঘুরতে এসে? কি বললো কিছু বুঝতে পেরেছেন? আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। আমার কাছে লঞ্চের সবথেকে পছন্দের জায়গা ছিল এটি, কারণ এখানে সোফা টাইপের একটি বসার জায়গা ছিল, যেখানটিতে বসে সামনের ভিউগুলো খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম এবং মনে হচ্ছিল এখানে বসে অক্সিজেনটাও খুব ভালোভাবে ফিল করছিলাম। বাংলায় বলতে হবে, আমি তো হিন্দিতে ভাবছি, ওয়ার্ড পাচ্ছি না। যাই হোক, নেকা গরম লাগছে, আর কিছুই বলতে পারছি না এখন পর্যন্ত। খুব ভালো বলছো বাপ, দে এবার একটু ভালো করেছে দে। সবাই যখন গল্প আড্ডায় ব্যস্ত, তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম গরম গরম ধোয়া ওঠা চা এনে হাজির করলো এবং সাথে চায়ের সাথে টা হিসেবে দিয়ে গেল চিংড়ির গরম গরম পকোড়া। চা খেতে খেতে মামার মেয়েকে একটু জ্ঞান দিচ্ছিলাম, কারণ এখানে স্ট্রিক্টলি বলা আছে চায়ের কাপ বটল কোনো কিছু ফেলেই কিন্তু নদী ময়লা করা যাবে না। আমরা বোট থেকে নেমে পড়েছি, এবার যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এই হচ্ছে বাজার, গোসাবা বাজার না। অবশেষে পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, যিনি বাংলাকে তার দ্বিতীয় আবাসভূমি বানিয়েছিলেন। তিনি গোসাবায় একটি জমিদারি প্রতিষ্ঠা করেন এবং এই বাংলোতে বসেই তিনি তার জমিদারির সমস্ত কিছু দেখাশোনা করতেন। কিন্তু কালের বিবর্তনে এবং সংরক্ষণের অভাবে এই বাংলোর প্রায় দুরবস্থা। এর পাশেই ছিল বেকন বাংলো। এখানে টিকিট মূল্য ছিল 10 টাকা, যেটি কিন্তু আমাদের প্রত্যেকের পার্সোনালভাবেই কাটতে হয়েছে। এই বাংলোটিও হ্যামিল্টন সাহেবই তৈরি করেন এবং 1932 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে হ্যামিল্টন সাহেব আমন্ত্রণ জানান এবং তিনি এখানে আতিথ্য গ্রহণ করেছিলেন। এবং কবিগুরুর স্মৃতির উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছিলাম কবিগুরুর বিভিন্ন প্রতিমূর্তি নির্মিত রয়েছে। এই যে বাংলো বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিখ্যাত বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে রাত্রি যাপন করেছিলেন। বাংলোর ভেতরে ঢুকে আমি ভীষণই হতাশ হলাম, কারণ দেখতে পাচ্ছিলাম ভেতরে আসবাবপত্র বলতে কিছুই নেই। কাঠফাট সব খুলে নিয়ে যাচ্ছে। কয়েকদিন বাদে দেখতে পাবো বাংলোটাও মাথায় নিয়ে চলে গেছে। কর্তৃপক্ষের কাছে একটাই রিকোয়েস্ট, এটি আমাদের সবার কাছে আবেগের জায়গা, একটু সংরক্ষণ করে রাখবেন। সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের কাছ থেকে 10 টাকা করে নিচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী মেনটেন্যান্স হচ্ছে না। এটি কিন্তু আমাদের প্রত্যেকের নজর দেওয়া উচিত। বেকন বাংলো দেখার পরে আমরা চলে এসেছিলাম গোসাবা ঘাটে এবং এখান থেকে আবারও লঞ্চে উঠে পড়েছিলাম। এখন যা ওয়েদার, মানে এই নদীটা আসার পর থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে আর কি। এখন আমরা আছি বিদ্যা নদীর উপরে, আর সামনেই হচ্ছে বিদ্যাধরী নদী। এই নদীটায় পড়ার পর থেকে হাওয়া দিচ্ছে। সবথেকে কষ্ট হচ্ছিল যখন আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোর ওদিকে ছিলাম আর কি, জাস্ট সাইট সিনগুলো দেখার জন্য বেরিয়েছিলাম। অসম্ভব গরম, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। দুপুরে লাঞ্চ করতে এসে দেখি তো পুরো এলাহি আয়োজন। আমাকে একদম পুরো জামাই আদর করে খাওয়াচ্ছিল, বাটি সাজিয়ে সাজিয়ে থালার চারপাশে। জীবনে কোনোদিন তো জামাই ষষ্ঠী খাইনি, তবে এখানে এসে প্রায় জামাই ষষ্ঠীর মতোই খাওয়া পেয়ে গেছিলাম। প্রথমেই ছিল ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, চাটনি এবং পাঁপড়। এবং যেটি না বললেই নয়, চিংড়ি মাছটা ছিল কিন্তু বেশ বড়, একদম ফ্রেশ চিংড়ি, এবং সাথে ছিল আবার ইলিশ মাছ। ইলিশ মাছটাও কিন্তু জবরদস্ত ছিল এবং খেয়ে একদম পয়সা উসুল, সত্যি কথা বলতে। এবং রান্নাবান্নাও ছিল কিন্তু যথেষ্ট মানসম্মত। এরকম মধ্যাহ্ন ভোজনের পরে হাত পা ছড়িয়ে না বসার উপায় ছিল না, তাই সামনে এসে হাত পা ছড়িয়ে একটু হজম করে নিচ্ছিলাম। হঠাৎ করে পাশ থেকেই দেখতে পেলাম একটি বাংলাদেশি মালবাহী জাহাজ মাল নিয়ে যাচ্ছে। আমাদের হাতে চলে এলো গরম গরম পেয়ারা। এরকম নদীর মাঝে বসে এরকম কচি কচি পেয়ারা খাওয়ার মজাই আলাদা। এইসব ফালির মাঝখানে দেখুন এই যে নেট দেওয়া আছে, এর মানেই হচ্ছে এপাশ থেকে যেন বাঘ এপাশে না আসতে পারে, তাই জন্য এই নেট দিয়ে রেখেছে। এই বিকেলটা যে এত ভালো লাগছে কি বলবো, মানে একটু রোদ নেই আর চারিদিকে শুধু হাওয়া দিচ্ছে।
সবচেয়ে বড় কথা কিছুক্ষণ মানে দুপুরে যে কষ্ট পেয়েছি অসম্ভব। মানে হ্যামিল্টন সাহেবের বাংলোতে নেমেছিলাম, বাংলোটা দেখার জন্য। বাংলোর দেখবো কি, মনে হচ্ছিল আমি এখান থেকে কত তাড়াতাড়ি পালিয়ে যাবো এরকম ব্যাপার। বাট এখন মনে হচ্ছে এরকম রাত্রির 8-9টা অবধি থাকলেও অসুবিধা হবে না। ঘড়িতে বাজে বিকেল 5টা আর আমরা চলে এসেছি পাখিরালা ঘাটে। এখানেই রয়েছে আমাদের হোটেল এবং এখানেই আমাদের রাত্রি নিবাস হবে আজকে। এই জন্য আমরা সবাই যার যার ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছিলাম লঞ্চ থেকে। আমরা চলে এলাম আমাদের হোটেলের মেইন গেটের সামনে এবং ঢুকতেই দেখতে পেলাম একটা সবুজের কিন্তু ছোঁয়া আছে। বাহ, বেশ ভালো না? এর প্রকৃতির ছোঁয়া আছে। আমাদের রাত্রি নিবাসের জন্য এই যে ডান দিকে কটেজ টাইপের দেখতে পাচ্ছেন, এরকম একটি কটেজ দেওয়া হয়েছিল। রুম নাম্বার 103 সংযোগ। দাঁড়াও তোমাদের ভেতরটা এক্সপ্লোর করে একটু দেখাই। রুমটা কিন্তু বেশ বড় ছিল, একদম 4 জন প্রপারলি থাকতে পারবে। ভেতরে এসি, সোফা থেকে শুরু করে সবই ছিল। রুমে এসে রেস্ট নিতে না নিতেই খবর পেলাম ঝুমুর নাচ শুরু হয়ে গেছে, সবাইকে ডাকছে। তাই আমরা সবাই মিলে চলে গেলাম ঝুমুর নাচ দেখতে। এখানেও কিন্তু খাবার পিছু ছাড়েনি, চলে এসেছিল গরম গরম চাউমিন এবং কফি। রাতে শুনেছি মেনুতে নাকি মটন কষা আছে, তাই নেচে একটু হজম করে নিচ্ছিলাম সবাই। আমার নাচ দেখে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিল, তাই মাঠ তাড়াতাড়ি ছেড়ে দিতে বাধ্য হই, রিস্ক আর নিচ্ছিলাম না। রাতে ডিনার টেবিল এসে দেখি জিরা রাইস, পটল চিংড়ি এবং মটন কষা হাজির। মটন কষাটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল এবং ওরকম ভয়ঙ্কর নাচের পরে ভয়ঙ্করভাবেই খিদেটা পেয়েছিল, তাই ডানে বায়া না তাকিয়ে কবজি ডুবিয়ে খেয়েছিলাম। এবং এরকম খাওয়া দাওয়ার পরে সত্যি ভীষণ ঘুম পাচ্ছিল, তাই তাড়াতাড়ি কটেজে চলে আসি। এবং রাতে দেখো কত সুন্দর লাগছিল কটেজগুলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সুন্দরবনের সেকেন্ড দিন আর আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। ঘড়িতে বাজে সকাল 8টা 10 আর আমরা এখন পাখিরালা ফেরিঘাট থেকে লঞ্চে উঠব। ওই পাগলটাকে দেখে কি বুঝলি বল এবার? পাগলটাকে দেখে একটাই আমার কথা মনে আসছে, না না গানের টেস্ট না, পাগল হলো লোক ভালো। সবাই এক এক করে বোটে উঠে পড়ছিলাম, কারণ আজকের আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু হবে। লঞ্চে উঠতেই হাতে চলে এলো গরম গরম ছোলে বাটরে এবং মিষ্টি। বাইরের আকাশ ছিল একদম মেঘমুক্ত এবং তাই জন্য রোদের তীব্রতাও কিন্তু প্রচণ্ড ছিল, ফলে গরমটাও কিন্তু খুব লাগছিল এবং সবাই মিলে প্রে করছিলাম একটু যেন বৃষ্টি হয়। আমরা চলে এসেছিলাম আজকের প্রথম গন্তব্য, যার নাম ছিল সজনেখালি। এখানে কিন্তু এই ঘরটার মধ্য থেকে হেঁটে গিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আমরা কিছু দেখার চেষ্টা করছি, বাট এখন অবধি কিছু দেখাই পাইনি। ছোট্ট একটা কচ্ছপ দেখেছিলাম, এটা হলো ওয়াচ টাওয়ার। আমরা এখন উপরে ওয়াচ টাওয়ার উপরে উঠে দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু বাইরের প্রকৃতিটা বেশ ভালো লাগছিল উপর থেকে দেখতে। আমরা এখন আছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। বাঘ তো দূরের কথা, বেড়ালের দেখাও এখন অবধি পাইনি, সবই কপাল। দেখা যাক সামনে কি আছে। ওয়াচ টাওয়ার থেকে নেমে কিছু দূর এগোতেই দেখতে পেলাম ওই হ্যামিল্টন সাহেবের টাইপের একটি বাংলো এবং জিজ্ঞেস করতেই বললো এখানে নাকি ফরেস্ট গার্ডরা থাকে। বাঘ কুমির কিছুর দেখা না পেয়ে রাগে দুঃখে আমি স্টিয়ারিং ধরি এবং মনে মনে ভাবি আমিই চালিয়ে নিয়ে যাব কোথায় বাঘ কুমির আছে দেখার জন্য। অবশেষে লঞ্চ নিয়ে এলাম সুধন্যখালিতে এবং এখানে নেমে দেখা যাক কিসের দেখা পাই। এখানে ঢুকতেই দেখতে পেলাম বনদেবীর মন্দির এবং এই দেবীকে কিন্তু সুন্দরবন এলাকার প্রত্যেকটা মানুষ খুব মানে। সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়ার সময় কিংবা মাছ ধরতে যাওয়ার সময় কিন্তু এই বনদেবীকে পুজো দিয়ে তারপরেই যায়। না,
অবশেষে একটি বাঁদরের দর্শন পেলাম। সুধন্যখালী ওয়াচ টাওয়ারে উঠে একটি সিসি ক্যামেরা দেখতে পেলাম এবং পরে জানতে পারলাম যে এই ক্যামেরার মাধ্যমেই নাকি বাঘের গতিবিধি লক্ষ্য করা হয় এবং এরকম ক্যামেরা জঙ্গলের মধ্যে বহু জায়গায় রয়েছে। তাই তো বলি, আমি লঞ্চের হাল ধরেছি আর বাঘের দেখা পাবো না সেটি হয়, একেবারে বাঘের সাথে সেলফি তুলে তবে ছাড়লাম। আমরা সুধন্যখালীতে এসেছি, এত গরম যে বলার মতো না, কিছুই নেই ভেতরে দেখার মতো, জাস্ট একটা বাঁদর দেখলাম। এবারে ঢুকবো, এবারে লঞ্চে উঠবো আর কি। বৃষ্টির কোনো নামগন্ধ নেই সব জায়গায়। কোনো কিছুর দেখা পাই আর না পাই, খাওয়া দাওয়াটা কিন্তু জম্পেশ হচ্ছে। একদম লঞ্চে উঠতেই দিয়ে গেল গরম গরম আমুদো মাছের ভাজা। হাওয়া খেতে খেতে আমুদো মাছ ভাজা খাচ্ছি আর সুন্দরবনের সাইট সিনগুলো দেখছি। এবং বলতে না বলতেই দেখতে পাচ্ছিলাম একটি কুমির চড়ে বসে রোদ পোহাচ্ছিল এবং সত্যি কথা বলতে এত বড় কুমির আমি আমার জীবনে দেখিনি। লঞ্চের আওয়াজ পেয়ে ব্যাটা পালিয়ে গেল। কি দাবি তোর এই সুন্দরবনে এসে, বল শুনি। ঠিক, বাঘের দেখা নেই। না না, যা যতটুকু পাচ্ছিস, হ্যাঁ না আমার তো মনে হয় তুমি যা মানে রোজা দিমান হ্যাঁ। এখানে নেমে একটু চান করলে ভালো। হ্যাঁ ঠিক, এত বড় নদী চান না করতে পারলে ঠিক কথা। আক্ষেপ, মানুষের আক্ষেপ, সেটাই ভাবছি। মানে মানুষ চান করতে চাইছে তাও আবার নোনা জলে ইচ্ছে করে। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে দেখতে 5টি নদীর মোহনায় এসে পড়লাম এবং দেখতেই পাচ্ছ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সমুদ্রে এসে পড়েছি। এবং নৌকা কিন্তু হালকা দুলছে, সেই দোলনের সাথে সাথে কিন্তু মনের ভেতরও হালকা দুলছে। আমরা কিন্তু এই ঘাটে নেমে জঙ্গল সাফারি শুরু করে দিয়েছি। এখানে অনেকটা জায়গা জুড়ে হেঁটে হেঁটে জঙ্গলের ভেতরে ঢোকা যায় এবং আমরা যেতে যেতেই দেখতে পেলাম হরিণ। 3-4টে হরিণ কিন্তু এখানে মনের আনন্দে ঘাস খাচ্ছে এবং ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও পেয়ে যেতে পারি। আরেকটু সামনে এগোতেই একদম পরিষ্কারভাবে জুম করে হরিণগুলোকে ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। এই জায়গাটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো এবং খুব পরিষ্কারভাবে জঙ্গলের সমস্ত সিনারিগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেকেই এখানে কিন্তু বাঘের দেখা পেয়েছে, বাট আমরা এখন অবধি কিন্তু পেলাম না। পুরো ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকছি। এখানে মাঝে মধ্যে বসার জায়গা আছে, মানুষ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তখন এই জায়গাগুলোতে বসার জন্য ব্যবস্থাও আছে, সেট করাও আছে উপরের দিক থেকে। সুন্দরবনে এসে সমস্ত কিছুই ভালো লাগছে, কিন্তু এই যে অসম্ভব গরম, মানে এটি সহ্য করা খুবই চাপের। একদম যারা একদমই গরম সহ্য করতে পারেন না তারা এই গরমকালে আসবেন না। তবে শীতকালে ঘোরার জন্য কিন্তু খুবই ভালো। ইভেন এই গাছে শীতকালীন পাখিতে ভরে যায়, তো সেটা আরও ভালো লাগে। সমস্ত কিছু মিলিয়ে শীতকালটা আমার মতে বেস্ট। যেসব ট্যুরিস্ট গাইডরা আমাদের এই ঘোরানোর দায়িত্বে থাকে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এই গরমকালে ঘোরানোর শিডিউলটা যদি একটু চেঞ্জ করা যায়। ধরুন এমন একটা টাইমে আসবো যখন এই মানে পরিবেশটা বিকেলের থাকবে, তাহলে খুব ভালো হতো আর কি। কারণ এই রোদে ঘোরা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। আর এই জন্য শীতকাল হলে কোনো অসুবিধে নেই, বাট এই গরমকালটা খুবই চাপের। টাইমিংটা যদি এমন হয় যে এই জঙ্গলের ভেতরে এই বিকেলের পরিবেশটা যদি উপভোগ করতে পারতাম, তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। তো এটা একটু ভেবে দেখবেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ফেরার পথেই জঙ্গলের লাগোয়া কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছিলাম। এখানে সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারাই থাকে। আজকের দুপুরের মেনুতে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পাবদা মাছের ঝাল, সর্ষে ইলিশ এবং চাটনি পাঁপড়। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত আয়োজন। নদীতে কিন্তু মারাত্মকভাবে ঢেউ হচ্ছে, সবাই টেবিল ধরে আছে, সবাই কোনো মতে ভাতের থালা ধরে রেহাই পেয়েছে। ফেরার পথে কিন্তু সেই মোহনা হয়েই আবার আসতে হয়েছিল এবং এর ফলেই এই বিপত্তি। খাবার হজম হতে না হতেই সামনে হাজির হলো তরমুজ এবং আম। সন্ধে প্রায় হয়ে এসছে আর আমাদের দ্বিতীয় দিনের জার্নি আজকের এই অবধি সমাপ্ত হলো।
আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলা আশেপাশের মার্কেটগুলো এক্সপ্লোর করতে। এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের ব্যাগ, শোপিস থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন আঞ্চলিক জিনিসপত্র। রাতের খাবারেও কিন্তু ছিল দুর্দান্ত আয়োজন, ছিল সবজি, ডাল, চিকেন কষা। রাতের বেলাও কিন্তু একদম ভালো মতো ভুরিভোজ হলো। রাতে খাবার পরে আমরা তিনজনে চলে এসেছিলাম নদীর ঘাটে এবং পূর্ণিমার চাঁদ উঠেছিল, এত ভালো লাগছিল সব মিলিয়ে। আমার মনে মনে একটু গান গাইতে ইচ্ছে করছিল। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। গুড মর্নিং সবাইকে। এটি ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন এবং লাস্ট দিন। আমরা একদম সবাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে। আজকেও সারাদিন এরা ঘুরিয়ে একদম বিকেল বিকেল টাইমে একদম ক্যানিংয়ে নামিয়ে দেবে এরা। লঞ্চে উঠতেই আবারও খাবার দাবার শুরু। হাতে চলে এলো গরম গরম লুচি, ডাল এবং ডিম সেদ্ধ। আজকের ভ্রমণের গন্তব্য ছিল লোকনাথ বাবার মন্দির। আমরা একদম গ্রাম্য পরিবেশে মাঠের মধ্য থেকে যাচ্ছিলাম লোকনাথ বাবার মন্দির দর্শনে। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই দেখতে পেলাম আমাদের মতো আরও বহু মানুষজন এসছেন লোকনাথ বাবার মন্দির দর্শনে। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম লোকনাথ বাবার ছবি এবং ছোট্ট একটি মন্দির। সমস্ত দর্শনার্থীদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা যেন সবাই এগিয়ে আসি এবং অল্প অল্প করে ডোনেট করে এই মন্দিরটি আরও বড় করে তুলি। এসব সবুজ প্রকৃতি দেখে আমার একটা কথাই মনে পড়ছে এবং কবির ভাষায় একটাই কথাই বলতে হয় যে আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। মন্দির থেকে বেরোনোর সময় দেখতে পেলাম এখানে অনেকেই মধু নিয়ে বসেছে। আমিও তাই একটু মধু কিনে নিয়েছিলাম এখান থেকে। ওই জঙ্গল থেকেই মধুটা সংগ্রহ করা হয়, আমাদের নিজেদেরই লোক গিয়ে মধু সংগ্রহ করে। আচ্ছা, তোমরা এরকম প্রতি বছর যায় মধু সংগ্রহ করতে? চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাসই মধু কাটা সিজন, তারপরে আর মধু মানে সুন্দরবনে আর মধু হয় না। আচ্ছা, এই 3 মাস সংগ্রহ করে এনে আমরা সারা বছর বিক্রি করি। বেশ, নিয়ে দেখি পরের বার এলে পরে তখন বড় করে অবশ্যই আপনি মধু পরীক্ষা করে দেখবেন, মধুতে কোনো আমাদের ভেজাল হবে না। সুন্দরবন ভ্রমণ করে কার কেমন অভিজ্ঞতা হয়েছে জানি না, তবে আমার কিন্তু খেয়ে পুরো পয়সা উসুল হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি এবং চিকেন চাপ। কেউ যদি জিজ্ঞেস করে আমার পার্সোনালি সুন্দরবন ট্যুর কেমন লেগেছে, আমি বলবো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। গরমটা একটু বেশি ছিল, তবে বৃষ্টির সময় এলে কিন্তু এই ব্যাপারটা থেকে রেহাই পাওয়া যেত। সব থেকে ভালো হতো শীতকালে এলে পরে। সুন্দরবনের এই প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু মাত্র 2800 টাকা থেকে। যারা যেতে চাও তারা কিন্তু ঝটপট যোগাযোগ করতে পারো, আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু লিখে দেবো। এই দোলন, তোমার কেমন লাগলো ট্যুর? সবাই আসো, খুব এনজয় হবে। এখানকার মতো জায়গা আর একটাও খুঁজে পাবে না তোমরা, এতটাই ভালো লাগবে সব। হ্যাঁ, শীতকালে এলে মানে বেশি ভালো। হ্যাঁ, একটু বৃষ্টি ওয়েদারে আসলে সত্যি ভালো লাগবে। বৃষ্টি ওয়েদারে আসলে বৃষ্টি আর এই বোর্ডের খাওয়া দাওয়া সত্যিই ভালো ছিল। দিদি বলুক কিছু। আমার তো ভালো লেগেছে খুবই, শুধু ওয়েদারটা একটু ঠান্ডা হলে ভালো লাগতো। এছাড়া যে ট্রাভেলস ট্যুরের সঙ্গে এসেছি খুবই ভালো লেগেছে, তাদের ব্যবহার, খাবার দাবার, রান্না সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। এই হলো জয়, আপনারা মোটামুটি সবাই চেনেন একে। তো কেমন লাগলো তোমার? ও দারুণ, মানে অ্যাকচুয়ালি অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এর আগে শীতকালে এসেছি, বর্ষাকালে এসেছি, গরমে প্রথমবার, তো গরমের এক্সপিরিয়েন্সটা আলাদা রয়েছে। তবে মানুষজন যেহেতু খুব ভালো পেয়েছি এবার ট্রিপে, দারুণভাবে কেটেছে। আর খাবার দাবার বিশেষ করে খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের দাদা, মানে এর সাথেই কন্ট্যাক্ট করবে তোমরা এখানে আসতে চাইলে। এবং দাদার সার্ভিস, দাদার ব্যবহার থেকে শুরু করে দাদার সমস্ত কিছু
খুবই ভালো লেগেছে। আর দাদা বলো কিছু তুমি। সবাইকে ধন্যবাদ। আমাদের ইলিশ উৎসব আমাদের 2 তারিখ থেকে চালু হয়ে গেছে। তা আমাদের যে গেস্ট এসছে তাদের কাছ থেকে আপনারা তো সবই শুনলেন, সবই জানলেন। তা আমরা চাইবো যেটুকু আপনারা দেখবেন বা শুনবেন সেটুকুই আপনারা পাবেন, কোনো খারাপ কোনো জিনিস পাবেন না। আর ইলিশ উৎসবে সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসুন, ঘুরুন সুন্দরবন ইলিশ উৎসব আনন্দ। আমাদের ট্যুর মোটামুটি শেষ, আমরা এবার বাড়ির পথে। ঠিক আছে, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। And দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ট্যুরে, অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে এবং সামনে কিন্তু আরও ধামাকা আসতে চলেছে। টাটা।